করে? দেখতে কেমন? গায়ের রং সাদা নাকি কালো? আমার মতো লম্বা চুল নাকি বব কাটিং? কাজল পরলে সুন্দর দেখায় তো? সুন্দরী বউ লাগবে না আমার, আমি চাই বুদ্ধিমতী বউ। সুন্দরীরা বোকা আর মাথা মোটা টাইপের হয়, সেটার জলজান্ত প্রমাণ তুই। এ কথা শুনে শীতলের মুখের হাসি মিলিয়ে গেল, মন ভার হলো। সে মুখ গোমড়া করে জবাব দিল, চোখের সামনে থেকে বিদায় হন, নামবো না আমি। ওকে, আচ্ছা শোন, একটা কাজ করে দিতে পারবে? করলে কচকচে 500 টাকার নোট দেব। কি কাজ শুদ্ধ ভাই? একটা মোটা চালাকাঠ আমার রুমে রেখে আসবি। আজকাল বাড়িতে জংলি বিড়ালের উপদ্রব বেড়েছে, মুখের ভাষাও জঘন্য, শায়েস্তা করা লাগবে। এসে যদি দেখি কাজ কমপ্লিট করেছিস, তাহলে সাথে সাথে টাকা পাবি। সত্যি তো? হুম। আচ্ছা, থাক তাহলে, রাতে দেখা হচ্ছে। টাকা নেওয়ার জন্য রেডি থাকিস। এই কথা বলে শুদ্ধ সময় দেখে দ্রুত পায়ে বেরিয়ে গেল চৌধুরী বাড়ির গেট পেরিয়ে। শুদ্ধ চালাকিও ধরে ফেলেছে সে, তবে চালাকি খাটল না দেখে খিলখিল করে হেসে উঠল। শুদ্ধকে জব্দ করতে পেরে খুশির অন্ত নেই। দুটো ডানা থাকলে আকাশে এখনই তো চক্কর মেরে আসার মতো খুশি তার অন্তরে। সন্ধ্যায় বাড়ির সদস্যের সামনে ওই দুঃসাহসিক কাজটা করতে পেরে মন যেন পুরো পৃথিবীর সামনে বলতে চাচ্ছে, পৃথিবী এত সুন্দর কেন, সুখ এত শান্তির কেন। এ কথা বলে সে ধারালো নখের দিকে তাকিয়ে নখের ওপর চুমু খেলো। তারপর কায়দা করে ভ্রু জোড়া নাচিয়ে দুষ্টু হেসে বলল, আসবি আর লাগতে? আজ পিঠে দিয়েছি, এবার মুখে দেব। সুন্দরী মেয়েদের সাথে ওড়াউড়ি করার স্বাদ জন্মের মতো ঘুচিয়ে দেব। মুখ ভেঙচি দিয়ে কথাটা বলে স্মরণ হলো শুধু পাত্রী দেখার কথা বলল। আসলেই কি তাই? গেলে যাক, তার মতো বিশুদ্ধ পুরুষকে কোন মেয়ে সঙ্গী হিসেবে নিয়ে কপাল পোড়াতে চায় সেও দেখবে। অবশ্য সে মেয়ের জন্য অগ্রিম আকাশ সম সমবেদনা। এ কথা বলে মিটিমিটি হাসতে হাসতে রুমে চলে গেল সে। খুব শান্তি লাগছে, রাগ মিটেছে। এতক্ষণ রাগে মাথা টাথা হ্যাং হয়ে যাচ্ছিল যেন, ইচ্ছে করছিল দাঁতের তলে দিয়ে পিষতে। এত রাগ হতো না যদি না পেয়ারা গাছের লাল পিঁপড়ে কামড়ে অবস্থা খারাপ করে দিত। পিঁপড়ের জ্বালায় লাফ মেরে নামতে পারত। গাছে উঠতে নামতে ভালোই পারে সে। 3 বোনের মধ্যে সেই একমাত্র গাছে উঠতে পারে, শুধু নিচে কাঁটা বিছানো থাকায় নামতে পারেনি। কাহিনী এখানে শেষ হলে তাও হতো, মনকে বুঝ দিতে পারত। হারামি পিঁপড়ের কামড়ে কান্নাকাটি করে মানুষ হাসাতে চায়নি, এখন তো বড় হয়েছে। পিঁপড়ের কামড়ে কাঁদলে লোকে কি বলবে, তাই সে কথা গোপনই থাক। কিন্তু পেয়ারার ফুলের ওপর বসা হারামজাদা মৌমাছিটাও ভন ভন করে উড়ে এসে ঠিক ঘাড়ের উপর দিয়েছে হুল ফুটিয়ে। এক হাতে ডাল ধরে আর এক হাত দিয়ে মৌমাছি সরাতে গিয়ে দেখে 3টে মৌমাছি, 3টের কামড়ে ধরে আছে। তারপর কোনো মতে 3টেকে পিষে মেরে কাঁদছিল সে। খুব চলছিল, মৌমাছির কামড়ে জ্বালা যত বাড়ছিল তার সব রাগ জমা হচ্ছিল শুদ্ধর উপর। তার কারণে এসব হয়েছে। তারপর আর কি, সুযোগ মতো সেও নখ দিয়ে তাকেও জ্বালিয়ে দিল, দেখ কেমন লাগে। অতঃপর এখন শান্তি আর শান্তি। আজ মন ভালো থাকায় পড়তে বসলো।
কিছুক্ষণ বই নিয়ে নেড়ে চেড়ে দেখে তার মনে হলো কাল থেকে রমজান মাস, পবিত্র মাস। এ মাসে পড়ে কি হবে? ঈদের পর মেলার সময় আছে, তখন পড়লেই হয়। এখন মন ভালো, উপন্যাসের বইটা শেষ করা যাক। যেই ভাবা সেই কাজ। সে উঠে গিয়ে অর্ধেক পড়া উপন্যাসের বই নিয়ে শুয়ে পড়ল। উপর হয়ে শুয়ে বুকের নিচে বালিশ নিয়ে মনোযোগ সহকারে পড়তে লাগলো। পড়তে পড়তে তার একটা লাইন বেশ পছন্দ হলো। কাউকে জীবন্ত লাশ বানাতে চাও, তবে তার সর্বাঙ্গে তীব্র ভালোবাসার জীবাণু ছড়িয়ে দাও। রন্ধ্রে রন্ধ্রে তুমি নামক রোগ ছড়িয়ে দাও। তোমার নাম তার মন কুঠুরিতে খোদাই করতে বাধ্য করো। যদি করো, দেখবে সে মরবে না, তবে ভালোও থাকবে না। প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে, তোমার আয়ত্তে। বাণীতে আলো কথাখানা ভারী পছন্দ হলো শীতলের। চিত হয়ে শুয়ে বইটা বুকের ওপর রেখে গভীর চিন্তায় মগ্ন হলো। ভাবলো অনেক কিছু। তার শত্রু ওই একটা, তাকে এই মন্ত্রে কাবু করলে কেমন হয়? শুনশান এরিয়া, চারিদিকে অন্ধকার জঙ্গল। সেই জঙ্গল পেরিয়ে শুদ্ধ 5 মিনিটের পথ পায়ে হেঁটে এসে থেমেছে নির্জন এক স্থানে। তারপর আশেপাশে তাকিয়ে প্রবেশ করল জঙ্গলের আরো গভীরে। সারি সারি গাছ, অন্ধকার পথ, কাঁটা ঝোপে ভরা মেঠো পথ পেরিয়ে এসেছে আধা ভাঙা পুরনো এক খুপড়ির কাছে। খুপড়িটা দেখে মনে হচ্ছে কয়েক বছর আগে কোনো এক বাড়ি বানাতে গিয়েও বানানো হয়নি। অবহেলায় ইট খসে গেছে, সবুজ লতা পাতায় ভরে গেছে খুপড়ির দুর্বল প্রাচীর। আশপাশের বড় বড় গাছের পাতা ঝরে শুকিয়ে মাটিতে পড়ে আছে। কদম ফেলার সাথে সাথে মর্মর শব্দ হচ্ছে। সে খুপড়ির এক কোণে শুকনো পাতার স্তূপ সরিয়ে হাঁটু গেড়ে বসে মাটি স্পর্শ করতে খট করে শব্দ হলো। মুহূর্তে সেখানে গোলাকৃতি লোহার প্লেট দেখা গেল। আশ্চর্যজনকভাবে প্লেটের মাঝখানে হালকা নীল আলো জ্বলে উঠল। ঘুরছে প্লেটটা, প্যাটার্ন লক যাচ্ছে। শুদ্ধ অদ্ভুত কায়দায় প্যাটার্ন আঁকলে ইংলিশে এস অক্ষরটি ভেসে লক খুলে গেল। দেখা মিলল একটি গেটের। গেটে পা রাখতেই সাপের মতো পেঁচানো সিঁড়ি। সিঁড়িতে দাঁড়িয়ে লোহার প্লেটের মাধ্যমে গেট পুনরায় বন্ধ করে সিঁড়ি বেয়ে নামল। তারপর নির্দিষ্ট এক স্থানে দাঁড়াতেই শরীর স্ক্যান হলো। স্ক্যান করার কারণ, শরীরে যদি কোনোভাবে ক্ষতিকর কিছু লেগে থাকে তাহলে সেটা রিমুভ করা যাবে, নতুবা অ্যালার্ট দেবে। এখানে প্রবেশের আগে এমন অনেক সতর্কতা মানতে হয় তাকে। মানার মতো সিস্টেম অন রেখেছে। তাছাড়া পার্সোনাল ল্যাবে অনেক কিছু আছে, সেগুলো একদিকে যেমন উপকারী তেমনি ক্ষেত্র বিশেষ হয়ে দাঁড়ায় প্রাণনাশে। শুদ্ধর শরীর স্ক্যান হয়ে গেলে দরজার দিকে এগিয়ে গেল। পিপ পিপ শব্দে বোতাম চেপে পাসওয়ার্ড ইন করল। মুহূর্তে গেট খুলে যেতেই চোখ পড়ল এক মানবীর দিকে। মানবী অ্যাফ্রন পরিহিত অবস্থায় সোফায় গা এলিয়ে বসে আছে, চোখ জোড়া বন্ধ, অথচ ঠোঁটে অমায়িক হাসি। হঠাৎ সেই হাসি মুছে গেল দ্বিতীয় কারো উপস্থিতি টের পেয়ে। চোখ খুলে তাকালো।
শুদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়াতেই শুদ্ধ ভেতরে প্রবেশ করে বলল, ঐশ্বর্য কোথায়? কেবলই ফ্রেশ হতে গেল, চলে আসবে এক্ষুনি। হঠাৎ জরুরি তলব। কাজ হয়ে গেছে। কোনটা? পুরনোটা। নতুন কোনো সিস্টেম দেখা দিয়েছে? নতুন কোনো সিমটম দেখা দিয়েছে? হুম। কি? ছেলেটার পুরুষালী হরমোনগুলো ব্লক হয়ে নারীর দেহের হরমোন তৈরি হচ্ছে এবং পুরুষালী অবয় কেটে ধীরে ধীরে নারী দেহের গঠন প্রকাশ পাচ্ছে। তার মানে আমার ধারণাই সঠিক, মেডিসিন বদলে দিয়েছে কেউ। হুম। তবে অবাক করার মতো ব্যাপার ঘটেছে সব। যেমন? ছেলেটার কণ্ঠস্বর মেয়েদের মতো শোনাচ্ছে, শরীরে অস্বাভাবিকভাবে পশম এবং তার পুরুষালী স্তনবৃত্ত প্রাপ্তবয়স্ক নারীর মতো দেখাচ্ছে, যা আমাদের ধারণার বাইরে ছিল। কথা হচ্ছে, এই মেডিসিন কোথা থেকে এলো, কারা বানালো, তাদের মূল উদ্দেশ্য কী? এটার রেজাল্ট ভয়াবহ। কেউ যদি প্রতিশোধকমূলক কাজ করতেও এটা বাজারজাত করে তোলে, তাহলে পুরুষ সমাজ হুমকির মুখে। এই কথা শুনে শুধু ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে পাশের রুমে চলে গেল। পরনের পোশাক ছেড়ে ল্যাবের পোশাক পরে গেল নির্দিষ্ট একটি কক্ষে। কাঁচের তৈরি বিশালাকা কক্ষে শুয়ে আছে জীবন্ত পুরুষ। শ্বাস চললেও চলাফেরা নেই, কথা বলে মাঝে মাঝে, চোখে মেলে তাকায় না, খাবার নিজে হাতে তুলে খায় না। তাকে শুধু বাঁচিয়ে রাখা হয়েছে বিশেষ এক উপায়ে। তবে তার মরার দিন ঘনিয়ে এসেছে। বর্তমানে তার যা অবস্থা, ভদ্র সমাজে চলাফেরা করতে পারবে না সে, কারণ সাধারণ পুরুষ তার কাছে খাদ্যে পরিণত হতে পারে, আবার সাপের ন্যায় খোলস সারতেও পারে। শুদ্ধমুখে মাস্ক পরে এগিয়ে গেল তার কাছে। কে বলবে বড়লোক বাপের ছেলে এটা? যাই হোক, কর্মফল বলে একটা কথা আছে। এসব ভাবতে ভাবতে শুধু নিজে পরখ করল। মাত্র 4 সপ্তাহে এসব সিমটেম দেখা দিয়েছে। আর কিছুদিন না হয় অপেক্ষা করা যাক, দেখা প্রয়োজন তাদের আর কি কি দেখতে হয়, তারপর না হয় পরবর্তী ধাপ অনুযায়ী এগোনো যাবে। এরপর সে আর কিছুক্ষণ সেখানে থেকে ঐশ্বর্যের সাথে দেখা করল। কথা হলো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে। সেসব করতে করতেই রাত বাজল 1টা। ঐশ্বর্যকে সব বুঝিয়ে দিয়ে বের হয়ে ফিরতে ফিরতে বাজল রাত 1:30। সায়নের পার্টি অফিস তখনও খোলা। পার্টি অফিস পেরিয়ে চৌধুরী বাসায় যেতে হবে। শুদ্ধকে মনে করে অফিসের ভেতরে প্রবেশ করল। তাকে দেখা মাত্রই আজম সহ সকলে ব্যতিব্যস্ত হয়ে গেল। শাহরিয়ার ভাইয়ের ছোট ভাই মানে তাদেরও ভাই। মুখে মুখে শুদ্ধকে ভাই ভাই ডেকে ব্যস্ত রাখতে চাইলেও খুব একটা লাভ হলো না। শুধু চট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর আজমকে বলে বসলো, ভাইয়া কোথায়? ভাই একটু কাজে গেছে, চলে আসবে নে। কোথায় গেছে? কনককে মারা দিতে। হালাই বহুত জ্বালাইছে। শাহরিয়ার ভাইয়ের ঠাবনা খাইয়ে মাদাজাত শুধাইবে না। আপনি বসেন ভাই, ঠান্ডা খান। কনক মানে সিদ্দিকের চেলা? হ ভাই। কি করেছে সে? কনকের বইনিরে কেরা জানি রেপ করছে। এখন কনক দোষ দিতাসে শাহরিয়ার ভাইয়ের। পুলিশ কেসও করছে। পুলিশ আইছিল কিছুক্ষণ আগে।
তার মানে ভাইয়া থানায় এখন, তাই তো? হ, না মানে হয়েছে কি ভাই, চলো। ভাই কিতেছি যে চৌধুরী বাড়িতে জানাইতে মানা করছিল, শাহরিয়ার ভাইয়ে জানাইলে আমারে আগে কে পাইয়া কইছে সকালটা হইলেই ভাইয়ে জামিন পাইয়া যাইব। আপনি থানায় যাইয়েন না ভাই, শাহরিয়ার ভাইয়ে গোসা করবে। শুদ্ধ শুনল, তারপর এক পকেটে হাত গুঁজে আজমের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল, তোমার শাহরিয়ার ভাই নির্বাচনে দাঁড়াবে, তা জানো? জি ভাই, জানি। এইসব কেস ভাইয়ার নামের আগে পিছে থাকলে তার নির্বাচন করার স্বাদ ঘুচে যাবে। রাজনীতি করো অথচ সিদ্দিকের চাল ধরতে পারোনি। সিদ্দিকের এখন একটাই লক্ষ্য, ভাইয়াকে নির্বাচন করতে না দেওয়া। এর জন্যই কনকের বোনের কেসটা ভাইয়ার ঘাড়ে চাপাতে চাচ্ছে হয়তো, যাতে কেস জারি হয় তার নামে। নির্বাচনের আগেই ভাইয়াও মুখ থুবকে পড়ে। যদি ভাইকে ভালোবাসো এবং তার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে চলো, জায়গা রাতের দাগ রাতেই মুছি। দাগ পড়বে না, দাগকে অবহেলা করতে নেই। কোনো দাগ, কোন দাগ কার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলা মুশকিল। তার কথাগুলো আজম হতবাক হয়ে শুনল। আসলেই তো, এভাবে তো ভেবে দেখেনি। এই জন্য শিক্ষিত মানুষের সঙ্গে চলা উচিত, কারণ এরা জানেও বেশি, জ্ঞান রাখেও বেশি। দুজন কথা না বাড়িয়ে চলল থানার দিকে। যেতে যেতে শুধু ফোনে কারো সাথে কথা বলল। কথাগুলো কথা শুনে মনে হলো কোনো বড় মাপের মানুষ। এটাও বুঝলো শুধু রাজনীতিবিদদের সাথে যোগাযোগ আছে। সঙ্গে এটাও বুঝলো সায়নের জামিন হলো বলে থানায় অলরেডি জানানো হয়ে গেছে। ঘটনা বুঝে আজম হঠাৎ আমতা আমতা করে বলল, ভাই একখান কথা কইতাম, অনুমতি পাইলে? হুম, রাগ কইরেন না, ভুল করলে মাফ কইরে দিন। মনের কথা চাইপা রাখতে পারি না, দেখা কইতেছি। ভাই আপনিও সব কাজ ছাইরা আমাগো লগে মাঠে আইসা পড়েন। কি দরকার শুধু শুধু অবুঝ ইঁদুরের হোগা ইঞ্জেকশন মারা? আমগো চাইপাশে বড় বড় মেলা ইঁদুর আছে, তাও মুখোশ পরা ইঁদুর। আমি আর শাহরিয়ার ভাই মাঠে নামছি হেগুড়ে সাফ করার লেগা। আপনি আমাগো সঙ্গ দিলে আরো ভালো হইতো, কারণ আপনের তো আবার ইঁদুরে হেগায় হোগা ইঞ্জেকশন মারার অভিজ্ঞতা আছে, পারবেন ভালোই। আমরা রোজ আপনেরে ইঁদুর আয়না দিমো, আপনে খালি ইঞ্জেকশন মারবেন। আমি খালি ইঞ্জেকশন মারি এ কথা কে বলেছে? শীতল আপায় এসব ভাষা ব্যবহার করেছে? না না, ছি ছি, আপা পড়ালেখা জানা মাইয়া, এসব ভাষা কয় নাই। আপা ভালো ভাষা কইছে। শুনি কত ভালো ভাষা ব্যবহার করেছে। আসলে হয়েছে কি, আমি ভাইরে আপনের কথা জিজ্ঞেসছিলাম, তখন আমি নতুন, কাউরে চিনতাম না। শীতল আপায় ভাইয়ের সাথে ছিল। আপারে গাড়ি কইরা কলেজে নামাইতে দিতে চাইতেছিলাম। আপনের কথা কনের পর আপাই কইছিল আপনি সাইটেস। আমি বুঝি নাই এডি আসলে কি, কাম কি। পরে আপা আমারে বুঝাইতে কইল আপনি বিজ্ঞানী, পরীক্ষা নিরীক্ষা করণের লিগা নাকি ইঁদুরের বামে ইঞ্জেকশন মারেন। আপা শিক্ষিত মাইয়া, তাই কইছিল বাম। বাম কি তাও বুঝি নাই তখন। পরে আপা শৈলাস গেলে শাহরিয়ার ভাই কইছিল বাম মানে হইল পাশা। ভদ্রলোকেরা পাশাকে সম্মান দেখানোর লিগা বাম কয়। আমার আবার এত ভালো ভাষা মুহে আহে না, তাই আমি কইছি হোগা। ভালো করছি না ভাই?
আপনি আমাদের দলে চইলা আসেন ভাই। মেইলা ঝুইলা কাম করলে আমরাই হইব এখানকার রাজা। ক্ষমতার লোভ ভালো জিনিস নয় আজম। ক্ষমতার লোভ মানুষকে পশুতে পরিণত করে, বিবেকের দুয়ারে মরিচা ধরায়। তাছাড়া আমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট ছিলাম আর আছি। শুধু শুধু ইঁদুরগুলার নের উপরে এত রাগ কেন আপনের? হেরা যতই শুধু প্রাণী হোক, হে করে কি লাগে না কন? ভাইয়ে কি রাগ হইলেন নাকি? ভুলভাল বকবক শোনার অভ্যেস আছে আমার। বলো তুমি, সমস্যা নেই। হে হে, বাসাইলেন ভাই। এরপর আজম নিজের মতো করে বকবক করতেই থাকলো। শুধু শুনছে কিনা বোঝা গেল না, কারণ সে ব্যাকটেরিয়ার নাম মনে করায় ব্যস্ত। এ সময় এ অবস্থায় হঠাৎ ব্যাকটেরিয়ার নাম মনে করার কারণ জানা না গেলেও কাউকে শিক্ষা দেওয়ার প্ল্যান এঁটেছে এ কথা শতভাগ নিশ্চিত। কারণ আর যাই হোক, সে অকারণে কিচ্ছু করে না। এদিকে প্রতিটি টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ, চাঞ্চল্যকর একটি ঘটনা। বারবার দেখা হচ্ছে নামি দামি একটি কালো গাড়ি, গাড়ির ডিকি খোলা এবং ডিকির মধ্যে রাখা মানুষের কাটা কাটা হাত পা। ছবি সুস্পষ্ট দেখা যাচ্ছে না যদিও, কারণ আবছা করা যাতে কেউ ভয় না পায়। কার গাড়ি, কাটা হাত পা, কাদের? কোন অপরাধের দরুন এমন ভয়াবহ মৃত্যুদণ্ড বোধগম্য হলো না কারো। সাংবাদিকরা ছবি তুলছে, প্রচার করছে নিজ চ্যানেলে। তখনই সাক্ষী হতে হলো আর একটি ঘটনার। জানা গেল এই গাড়িটি রাজনীতিবিদ আবু সিদ্দিকীর বড় ছেলের। সে বাইরের দেশে থাকলেও তিন দিনের দিনের হলো দেশে এসেছে। পেশায় রাগবি প্লেয়ার। বাবার মতো রাজনীতির ধারে কাছেও নেই। শান্ত ও ধীর স্বভাবের। নাম কায়েস সিদ্দিকী। বয়স 26-এর কাছাকাছি। কিছুক্ষণ আগে কায়েমের গাড়ি দেখালো, এখন কায়েসকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। আবু সিদ্দিক সেই মুহূর্তে একটি বারে গলায় লাল পানি ঢালছিলেন। ওনার মন মেজাজ ছিল অত্যন্ত ফুরফুরে। দলীয় অন্য সদস্যরাও ছিলেন আমোদ ফুর্তিতে। ঠিক সেই মুহূর্তে কনকের মাধ্যমে ছেলের বিপদের কথা পৌঁছে গেল সিদ্দিকীর কানে। ছেলের গাড়িতে নাকি কাটা কাটা হাত পা পাওয়া গেছে। হিসেবে মোট 5 জন ছেলের হাত পা। সিদ্দিক মাথায় হাত দিয়ে বসে পড়লেন। নেশার ঘোরে পা ঝোড়া হড়কে গেলেও দ্রুত ধরে ফেলল কনক। ফোন কলে পুনরায় খোঁজ নিয়ে ঘটনা জানলেন জানলেন ঘটনা সত্য। এসবের মানে কি? ছেলে এ কাজ করতে পারে না, অসম্ভব। কেউ না জানলেও উনি খুব ভালোই করে জানেন রক্তে ফোবিয়ার আছে তার। রক্ত টক্ত দেখতে পারে না। এর আগে রক্ত দেখে বহুবার প্যানিক অ্যাটাক হয়েছে তার। হসপিটালে থেকে অনেকবার চিকিৎসা চলমান। এমনকি ছেলের কারণে বাসায় মুরগি কবুতরও জবাই হয় না। অথচ কার এত বড় স্পর্ধা হলো যে ছেলেটাকে এভাবে ফাঁসালো? কিসের এত রাগ তুলল? সে যেই হোক, তাকে ছেড়ে দেওয়া যাবে না। বরং এর পেছনে কারা আছে সেটাও বের করতে হবে। এমন ভয়ঙ্কর প্ল্যান যার মাথা থেকে বেরিয়েছে সে সাধারণ কেউ নয় নিশ্চয়ই। এসব ভেবে উনি সময় নষ্ট না করে উঠে দাঁড়ালেন। চট করে ওনার স্মরণ হলো সায়নের কথা।